জীবনানন্দ দাশ সবচেয়ে বেশি সিনিয়র। ওনার জন্ম হয়েছে 1800 কত সালে, 99 সালে। এরপর আমরা দেখছিলাম অমিয় চক্রবর্তী, অমিয় জন্ম হয়েছিল 1901 সালে। অমিয় চক্রবর্তী। সুধীন্দ্রনাথ 8, বুদ্ধদেব 8। সুধীন্দ্রনাথের জন্ম 8, বুদ্ধদেবের জন্ম 1908। বুদ্ধদেব বসু, আর সবচেয়ে জুনিয়র হচ্ছে বিষ্ণুদেব, বিষ্ণুদেব হচ্ছে 9, 09 আছে বিষ্ণুদেব। এর মধ্যে এখানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সুধীন্দ্রনাথ উনি জীবনে কোনোদিন উপন্যাস লিখতে পারেন নাই, তাই ওনার থেকে প্রশ্নটা আসে কোন কবি উপন্যাস লিখেন নাই? সুধীন্দ্রনাথ। এক নম্বর কথা, তাহলে উনি কি ছিলেন? উনি আসলে কবি ছিলেন। আরেকটা কথা, যেহেতু তিনি কোনো কালে উপন্যাস লিখেন নাই, কবি ছিলেন, তাই তাকে বলা হয় ক্লাসিক কবি। এই প্রশ্নটা আসে ক্লাসিক কবি কে, তখন অ্যান্সার হবে ক্লাসিক কবি হচ্ছে সুধীন্দ্রনাথ। তাহলে অলরেডি আমরা এখানে দুইটা প্রশ্ন পাই গেলাম, কোন কবি জীবনে উপন্যাস লিখেন নাই? তাহলে সুধীন্দ্রনাথ। কোন কবিকে ক্লাসিক কবি বলা হয়? তাহলে অ্যান্সার হবে কি? সুধীন্দ্রনাথ। ঠিক আছে। সুধীন্দ্রনাথের বিখ্যাত একটি কাব্য আছে তন্নি, তন্নি মানে হচ্ছে মেয়ে, তন্নি। তন্নি অর্কেস্ট্রা তার আরেকটা বিখ্যাত কাব্য অর্কেস্ট্রা, যেটা থেকে খুবই পরীক্ষা আসে। আবার পরীক্ষা এসেছে একবার অর্কেস্ট্রা মানে কি? অর্কেস্ট্রা মানে হচ্ছে বাদ্যযন্ত্রের সম্মিলন। শুধু বাদ্যযন্ত্র বললে চলবে না, অর্কেস্ট্রা মানে হচ্ছে যখন সকল বাদ্যযন্ত্র একসাথে বেজে ওঠে, সেটা হচ্ছে অর্কেস্ট্রা। যেমন আপনি আলাদা ইয়া বাজালেন, বাঁশি বাজালেন, আলাদা আরেকজন ড্রাম বাজালো, আরেকজন মনে করেন আপনার ঢোল বাজালো, সেটা কিন্তু অর্কেস্ট্রা হবে না। অর্কেস্ট্রা মানে হচ্ছে সকল বাদ্যযন্ত্র একসাথে বেজে ওঠা, এটা পরীক্ষা আসে, অর্কেস্ট্রা থেকে আসে। ঠিক আছে। তাহলে তন্নি, অর্কেস্ট্রা, এই দুইটা। আরেকটা প্রশ্ন, আরেকটা তার কাব্যগ্রন্থ পরীক্ষা এসেছে উত্তরী ফাল্গুনী, উত্তরী ফাল্গুনী। এই পর্যন্ত তার এই তিনটে পরীক্ষা এসেছে, তাই একবারে পড়ে নেবেন। তন্নি উত্তরী ফাল্গুনী হাওয়ায় অর্কেস্ট্রা বাজায়, অর্কেস্ট্রা তো বাদ্যযন্ত্র, তাহলে তন্নি কি করে? তন্নি তন্নি উত্তরী ফাল্গুনী হাওয়ায় বা উত্তরী ফাল্গুনী হাওয়া আসলে সে কি বাজায়? অর্কেস্ট্রা বাজায়। এই হচ্ছে সুরেন্দ্রনাথ। তাই আমরা ফাইনালি বলেছি সুরেন্দ্রনাথ জীবনে কোনোদিন উপন্যাস লিখেননি। এটা না হলে আসলে বাস্তবতা হচ্ছে তিনি উপন্যাস লিখতে পারতেন না হয়তোবা, এই জন্য। কিন্তু প্রশ্নটা আসে সম্মান দিয়ে, কোন কবি জীবনে উপন্যাস লিখেননি? সুরেন্দ্রনাথ। ক্লাসিক কবি কে ছিলেন? তারপর অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ। তন্নি কি লিখেছেন? সুরেন্দ্রনাথ। অর্কেস্ট্রা কি লিখেছেন? সুরেন্দ্রনাথ। অর্কেস্ট্রা মানে কি? বাদ্যযন্ত্রের সম্মিলন। উত্তরী ফাল্গুনী হাওয়া কি লিখেছেন? সুরেন্দ্রনাথ। এটা আমরা বুঝে গেলাম। এবার বুদ্ধদেবের লেখা হচ্ছে প্রচুর, এদের মধ্যে অনেক বড় কবি হচ্ছে বুদ্ধদেব, এবং এদের মধ্যে বুদ্ধদেবকে বলা হয় সব্যসাচী। আচ্ছা। তারপরে আমরা দেখবো বিষ্ণুদেব, বিষ্ণুদেবকে আবার বলা হয় মার্ক্সবাদী কবি। প্রশ্ন আসে নিচের কোনজন মার্ক্সবাদী কবি? তাহলে অ্যান্সার হবে কে? বিষ্ণুদেব। মার্ক্সবাদী কবি আসলে কারা? যারা শ্রমিকদেরকে সমর্থন করে লেখালেখি করে তাদেরকে বলা হয় কি? মার্ক্সবাদী। তাহলে শ্রমিক সমর্থনে কে লিখতো? বিষ্ণুদেব। আপনারা পড়েছেন কখনো কামিনী রায়, কখনো বিষ্ণুদেব, এই নিয়ে তর্কটা চলতো। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, সেখানে এই বিষ্ণুদেব কথা লেখা আছে। এই বিষ্ণুদেব ছিলেন মার্ক্সবাদী কবি, উনি শ্রমিকদের সমর্থনে লিখতেন। ওনার একটা পত্রিকা আছে, আমি যেমন করি পরিচয় নামে একটা পত্রিকা আছে, এটা পরীক্ষা আসে, যে পরিচয় পত্রিকাটিকার। তাহলে অ্যান্সার হবে কি? বিষ্ণুদেব। ঠিক আছে। তাহলে বিষ্ণুদেব, বিষ্ণুদেব তাহলে কাব্যগ্রন্থ আছে? হ্যাঁ আছে। বিষ্ণুদেব কাব্যগ্রন্থ অনেকগুলো, যেমন ধরেন একটা কাব্যগ্রন্থের নাম সাত ভাই চম্পা। সাত ভাই চম্পা, তাই আমি নাম দিয়েছি ওগো সাত ভাই চম্পা। উর্বশী ও আর্টিমিস, তার আরেকটা কাব্যগ্রন্থের নাম উর্বশী ও আর্টিমিস। এটা খুব সুন্দর। উর্বশী দ্বারা বোঝা যাচ্ছে স্বর্গের নর্তকী, মানে হুর বলতে পারেন। আমরা মুসলিম ধর্মে যাদেরকে হুর বলি, হিন্দু ধর্মে তারা হচ্ছে উর্বশী। আমাদের সামনে হুরেরা রূপ লাবণ্য শো করবে, এখানে উর্বশী আবার স্বর্গে হিন্দু ধর্ম মতে সেটা করবে। আর আর্টেমিস হচ্ছে একজন গ্রিক দেবী। তাহলে এই উর্বশী হচ্ছে হিন্দুদের ডান্সার, আর্টেমিস হচ্ছে গ্রিকদের। এই উর্বশী আর্টেমিস, তাহলে সাত ভাই চম্পা একটা, উর্বশী আর্টেমিস হবে। তার একটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে উত্তরে মৌন। উত্তরে মৌন থেকো না, থেকো না, এই একটা কাব্যগ্রন্থ। তার একটা কাব্যগ্রন্থ হচ্ছে চোরাবালি। চোরাবালি। তাহলে আমরা এইভাবে পড়ে ফেলেছি ওগো সাত ভাই চম্পা তুমি কি আমার উর্বশী আর্টেমিস হবে, অর্থাৎ এই সাত ভাই চম্পা তুমি কি আমার নায়িকা হবে, উর্বশী আর্টেমিস হবে। এবার বলছে যে শুধু সে চুপ করে রয়েছে উর্বশী আর্টেমিস। এবার আপনি বললেন উত্তরে মৌন থেকো না, আমায় নিয়ে চোরাবালি খেলো না, কারণ তুমি আমার হৃদয়ে বাঁচো। তার একটা কাব্যগ্রন্থের নাম তুমি আমার হৃদয়ে বাঁচো। ওটা অবশ্য খুব বেশি আসে না। তুমি আমাকে নিয়ে চোরাবালি খেলো না, কেন চোরাবালি খেলো না? কারণ তুমি আমার হৃদয়ে বাঁচো, তুমি আমার স্মৃতি সত্তা ও ভবিষ্যতে আছো। তার একটা কাব্যগ্রন্থের নাম স্মৃতি সত্তা ভবিষ্যৎ। এগুলো হচ্ছে বিষ্ণুদের কাব্যগ্রন্থ। তাহলে এখানে পড়ে ফেলবেন ওগো সাত ভাই চম্পা তুমি কি আমার নায়িকা হবে, উর্বশী হবে, অথবা তুমি কি আমার আর্টেমিস হবে। উত্তরে মনে থেকো না মানে তুমি চুপ থেকো না, আমাকে নিয়ে তুমি আর চোরাবালি খেলো না, কারণ তুমি আমার হৃদয়ে বাঁচো, আমি তোমাকে হৃদয়ে ঠাই দিয়েছি, তুমি আমার স্মৃতি সত্তা ভবিষ্যতে আছো। তারপর একটা আছে, সেটা হচ্ছে নাম রেখেছি তোমার কমল গান্ধার। নাম রেখেছি তোমার কমল গান্ধার। আমি আর বললাম না, এই কটা বললে হয়ে যাবে। তাহলে আমরা বিষ্ণুদের সম্পর্কে অনেক কিছু করে ফেললাম। ফাইনালি আমি দেখি বিষ্ণুদের কি কি আছে। মার্ক্সবাদী কবিকে বিষ্ণুদের শ্রমিক আন্দোলন সমর্থন করতেন কে? বিষ্ণুদের পরিচয় কার? বিষ্ণুদের ও সাত ভাই চম্পা। নজরুলের একটা কবিতা আছে, আর তার হচ্ছে কাব্যগ্রন্থ সাত ভাই চম্পা কাব্যগ্রন্থের কার? বিষ্ণুদের। উর্বশী আর্টেমিস, এটাই সবচেয়ে পরীক্ষা আসে বেশি। উর্বশী আর্টেমিস কার? বিষ্ণুদের। উত্তর মনে থেকে কার? বিষ্ণুদের। চূড়াবলী কার? বিষ্ণুদের। তুমি আমার হৃদয় বাঁচো, এটা ইম্পর্টেন্ট। আমার মনে স্মৃতি সত্তা ভবিষ্যতে এসেছিল, এটা ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে বিষয়। তবে এখানে আরো কিছু প্রশ্ন আছে, এরা সবাই কোন দশকের কবি? তাহলে পঞ্চপান্ডবরা সবাই 30-এর দশকের কবি। যে কয়েকগুলো কতগুলো প্রশ্ন আসে 30-এর দশকের কবি তারা সবাই। এরপর তারা সবাই 30-এর দশকের কবি হলে তাদেরকে কেন আমরা পঞ্চপান্ডব বলি? কারণ তারা সবাই হচ্ছে ইংরেজি সাহিত্যের ছাত্র, এটা একটু মাথায় রাখতে হবে। দেখুন, একই সময় জন্ম হয়েছে কিন্তু জসীমউদ্দিনের। আপনারা জানেন জসীমউদ্দিনের জন্ম হচ্ছে 1903 সালে। তো জসীমউদ্দিনের জন্ম যদি 1903 সালে হয়, জসীমউদ্দিন কেন পঞ্চপান্ডবে নাই? তাহলে প্রধান কারণ, জসীমউদ্দিন পঞ্চপান্ডবে নাই, জসীমউদ্দিন হচ্ছে বাংলার ছাত্র, এরা সবাই ইংরেজি ছাত্র। আবার জসীমউদ্দিন কিন্তু মুসলমান, এরা সবাই হিন্দু। এটা একটা কারণ। তো এটা মেসিক কারণ না, মেসিক কারণ হচ্ছে জসীমউদ্দিন বাংলার ছাত্র, তাই পঞ্চপান্ডবে তাদেরকে রাখা হয় নাই। আরেকজন আমরা দেখবো মানিক বন্দ্যোপাধ্যায়, তার জন্ম কিন্তু 1908 সালে। তাহলে মানিকের জন্ম যদি 1908 সালে হয়, তাহলে মানিককে কেন তারা এই পঞ্চপান্ডবে রাখলো না? কারণ মানিককেও রাখলো না এই কারণে, মানিক ছিল বিজ্ঞানের ছাত্র, এটা কিন্তু পরীক্ষা আসে, মানিক কোন বিভাগের ছাত্র। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে বিজ্ঞানের ছাত্র, জসীমউদ্দিন হচ্ছে বাংলা ছাত্র, জীবনানন্দ দাশ ইংরেজি ছাত্র, অমিয় চক্রবর্তী ইংরেজি ছাত্র, সুরেন্দ্রনাথ ইংরেজি ছাত্র, বুদ্ধদেব বসু ইংরেজি ছাত্র, বিষ্ণুদেব ইংরেজি ছাত্র। তাহলে এখানে প্রশ্নটা আসে পঞ্চপান্ডবরা কোন দশকের কবি? 30-এর দশকের কবি। পঞ্চপান্ডবরা কোন সাহিত্যের ছাত্র? ইংরেজি সাহিত্যের ছাত্র। আবার এরা সবাই মিলে একটা পত্রিকা লিখতেন, যে পত্রিকাটা ছিল কল্লোল, ঢাকা কেন্দ্রিক পত্রিকা। তাহলে আমরা দুইটা, ঢাকা না দুঃখিত, কলকাতা কেন্দ্রিক পত্রিকা। আর ঢাকা কেন্দ্রিক কল্লোলের বিরোধী একটা পত্রিকা ছিল, সেটার নাম কি? শিখা। তাই পড়া প্রশ্ন আসবে পঞ্চপান্ডবরা কোন পত্রিকায় লেখালেখি করতো? তাহলে অ্যান্সার হবে পঞ্চপান্ডবরা সবাই কল্লোল পত্রিকায় লেখালেখি করতো। আবার পঞ্চপান্ডবরা সবাই ছিল রবি বিরোধী, রবির সমালোচনা করতো। তাই এখানে দুই ধরনের প্রশ্ন আসে, পঞ্চপান্ডবরা কার বিরোধী? রবীন্দ্রনাথের বিরোধী। আরেকটা প্রশ্ন আসে রবীন্দ্র বিরোধী পত্রিকার নাম কি? তাহলে অ্যান্সার হবে কি? কল্লোল। আরেকটা প্রশ্ন এখানে আসে কল্লোলের সম্পাদক কে? এরা তো আসলে কল্লোলের লেখক। কল্লোলের সম্পাদক ছিল দীনেশ চন্দ্র দাস, নট সেন। দীনেশ চন্দ্র সেন নয় কিন্তু, দীনেশ রঞ্জন, দুঃখিত, দীনেশ রঞ্জন দাস। কল্লোলের সম্পাদক ছিল দীনেশ রঞ্জন দাস। তাহলে আশা করি এখানে পুরো বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমি দেখি এবার আপনারা বুঝতে পেরেছেন কিনা কেন রবীন্দ্রনাথ বিরোধী। এটা মেসিক কথা, তাই মেসিক কথায় আমরা যাবো না, এখানে থাকি। আমি দেখি প্রশ্নের উত্তরগুলো পারলে বুঝতে পারবো আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো। বলেন তো দেখি, এই যে পাঁচজন, এই পাঁচজনের আমি সংক্ষেপে নামটা এখানে লিখেছি, তারপর আমি উত্তর করবো। একজন হচ্ছে অমিয় চক্রবর্তী, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, তারপর হচ্ছে আপনার বিষ্ণুদে, এরপর হচ্ছে সুধীন্দ্রনাথ। আপনার এখানে আমি এখানে র্যান্ডম দিয়ে দিয়েছি, নাম্বার দিয়ে দিলাম, আপনারা উত্তর দিবেন। বলেন দেখি এদের মধ্যে ক্লাসিক কবি কে? এই পাঁচজনের মধ্যে ক্লাসিক কবি কে? গুড, ক্লাসিক কবি হচ্ছে সুধীন্দ্রনাথ। হ্যাঁ, সবার মনে আছে সুধীন্দ্রনাথ হচ্ছে ক্লাসিক কবি। থ্যাংক ইউ।
এদের মধ্যে এই পাঁচজনের মধ্যে সব্যসাচী কবি কে? সব্যসাচী বলতে যিনি নাটক লিখেছেন, উপন্যাস লিখেছেন, যিনি কাব্যনাটক লিখেছেন, এদের পাঁচজনের সব্যসাচী। হ্যাঁ, যিনি প্রচুর কাব্যগ্রন্থ লিখেছেন, উপন্যাস, নাটক সব, নাট্যকাব্য, কাব্যনাট্য সব লিখেছেন, তাকে বলা হয় হ্যাঁ বুদ্ধদেব বসু। সব্যসাচী লেখক হচ্ছে বুদ্ধদেব বসু। থ্যাংক ইউ, হয়ে গেছে 3 নম্বর। এরপর বলেন দেখি এদের মধ্যে সর্বোচ্চ শিক্ষা দীক্ষা অর্জনকারী ব্যক্তি, সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি যিনি অক্সফোর্ডে লেখাপড়া করেছেন, আর তারপর হচ্ছে আমেরিকায় তিনি 30 বছর অধ্যয়ন করেছেন। এদের মধ্যে প্রচুর পরিমাণে শিক্ষিত ছিলেন এবং রবীন্দ্রনাথের পিএস ছিলেন। এত বড় শিক্ষিত ব্যক্তি রবীন্দ্রনাথের পিএস ছিলেন। একজন অনেক কারেক্ট অ্যান্সার দিয়েছে, ধন্যবাদ অনেক। এবার বাকিরা সবাই কারেক্ট দিয়েছে। সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি আমেরিকায় 30 বছর গবেষণা করেছেন, লন্ডনে লেখাপড়া করেছেন, অমেয় চক্রবর্তী। এত বেশি শিক্ষিত লোক রবীন্দ্রনাথের পিএস ছিলেন। আচ্ছা, এরা সবাই কোন দশকের কবি বলেন? এই যে যারা পঞ্চপাণ্ডব আছে, সেই পঞ্চপাণ্ডবরা সবাই কোন দশকের কবি? এরা সবাই 30 দশকের কবি। Good. এরা সাধারণত অনেক পত্রিকায় লেখালেখি করতেন, তবে সাধারণত তারা কোন পত্রিকায়, কলকাতা কেন্দ্রিক কোন পত্রিকায় বেশি লেখালেখি করতেন বলেন তো? কল্লোল পত্রিকায় বেশি লেখালেখি করতেন। হ্যাঁ, ঠিক আছে, আইডিয়া কারেক্ট। এরা সবাই কল্লোল পত্রিকায় লেখালেখি করতেন, 30 দশকের কবি। আর এরা রবীন্দ্রনাথ ইয়াকে বা কি যেন জীবনানন্দ দাশকে, দুঃখিত, জসীমউদ্দিনকে কেন তারা এই পঞ্চপাণ্ডবের মধ্যে ঢুকালো না বলেন তো? জসীমউদ্দিন কি সমস্যা জসীমউদ্দিনের? জসীমউদ্দিন হচ্ছে বাংলা ছাত্র। গুড। আর মানিককে তারা কেন নিল না? যদিও মানিক তাদের সমস্যা ছিলেন, কিন্তু মানিককে তারা নিল না কেন? মানিক ছিল বিজ্ঞানের ছাত্র। থ্যাংক ইউ, হয়ে গেছে, মানিক ছিলেন বিজ্ঞানের ছাত্র। এখানে একটা তাহলে এখানে একটা আলাদা প্রশ্ন আসে যে জসীমউদ্দিন কোন বিভাগে লেখাপড়া করেছেন? কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে। আর এটা পরীক্ষা আসে মানিক কিসের ছাত্র? তাহলে অ্যান্সার হবে মানিক ছিলেন বিজ্ঞানের ছাত্র। আরেকটা প্রশ্ন এখানে আমাদের আসে, রবীন্দ্র বিরোধী পত্রিকার নাম কি বলেন? রবীন্দ্র বিরোধী পত্রিকার নাম হচ্ছে কল্লোল। এবার বলেন যে কবি ক্লাসিক কবি, সেই কবি কোন কবি জীবনে কোনোদিন উপন্যাস লিখে নাই? এখানে কোন কবি জীবনে কোনোদিন উপন্যাস লিখে নাই? হ্যাঁ, থ্যাংক ইউ, সবার অ্যান্সার ঠিক আছে, সুন্দর। আচ্ছা, এবার আমি বলতে চাই সেটা হচ্ছে অঙ্কুশ সাত্তাই চম্পা, তুমি কি আমার উর্বশী হবে? তুমি কি আমার আর্টেমিস হবে? উত্তরে মনে থেকে আমায় নিয়ে চলে লিখলো না, কারণ তুমি আমার হৃদয়ে বাঁচো, তুমি আমার স্মৃতি সত্তা ভবিষ্যতে আছো, তাই তোমার নাম লিখেছি কমল গান্ধার। এগুলা কার কাব্যগ্রন্থ? তাই না? তার কাব্যগ্রন্থকে সুন্দর সাজিয়েছি না? তার কাব্যগ্রন্থ দিয়ে একটা কবিতা হয়ে গেছে, অঙ্কুশ সাত্তাই চম্পা, তুমি কি আমার উর্বশী হবে, আর্টেমিস হবে? উত্তরে মনে থেকো না, আমায় নিয়ে চোরাবালি খেলো না। অর্থাৎ আমার সাথে তুমি চিট করো না, আমায় নিয়ে চোরাবালি খেলো না, কারণ তুমি আমার হৃদয়ে বাঁচো, তুমি আমার স্মৃতি সত্তা ভবিষ্যতে আছো, ঠিক আছে? তাই তোমার নাম রেখেছি আমি কমল গান্ধার। কবি দুলাল, দুলাল পা বলতে পারেন। দুলাল পা প্রজাপতির 25 নম্বর কবি। ঠিক আছে, এখন আমরা আমাদের এখানে অনেক কিছু হয়ে গেছে। অনেকগুলো আমরা করে ফেলেছি। দেখেন ইতিমধ্যে আসে ক্লাসিক কবিকে অলরেডি আমরা করে ফেলেছি। সুধীন্দ্রনাথ দত্ত ক্লাসিক কবি। দ্রৌপদী রীতির প্রবর্তক, এটা পড়েন। পঞ্চপাণ্ডবদের একজন পড়েন, বিশ্বকর্মা দরকার নাই। ও, পরিচয়টা একটু তাহলে ইয়ে করে নেন। পরিচয়টা আমার ধারণা ছিল বিষ্ণুদের, একটু ভুল হইতে পারে আমার। এটা সুধীন্দ্রনাথের পরিচয়টা, সুধীন্দ্রনাথের, এটা একটু ইয়ে করে নেন। আমি যখন বলতেছিলাম তখন একটু টেনশনে ছিলাম। পরিচয়টা সুধীন্দ্রনাথের, এটা একটু ঠিক করে নিন। তাহলে তন্নি, তন্নিকার, সুধীন্দ্রনাথের। অর্কেস্ট্রা বাজায় কখন বাজায়? উত্তরে ফাল্গুনী হাওয়ায় অর্কেস্ট্রা বাজায়, সেক্ষেত্রে বললেই হবে। আর কোলায় কালপুরুষ যদি করতে চান সেটাও করতে পারেন। কিভাবে করবেন দেখেন, তন্নি ফাল্গুনী হাওয়ায় যখন আসে, যখন উত্তর দিকে ফাল্গুনের হাওয়া আসে, তখন এসে কি বাজায়? অর্কেস্ট্রা বাজায়। আর তার সেই অর্কেস্ট্রার কি শুনে? তার সেই অর্কেস্ট্রার ধ্বনি শুনে তন্নির যে বয়ফ্রেন্ড বা স্বামী আছে কালপুরুষ, সেই পুরুষ এসে তন্নির কুলের মধ্যে লাফ দিয়ে উঠে পড়ে। এটা মাথায় দিতে পারে। তাহলে হয়ে যাবে কুলে ও কালপুরুষ। কুলে উঠে গেল কালপুরুষ। শেষ। আশা করি আর আপনাদের সমস্যা হবে না। ডক্টর এনামুল হক, এনামুল হক নিয়ে অত বেশি পড়ার দরকার নাই। এনামুল হকের এটা সাধারণত আসে বঙ্গেশ বিভাগ, এটা আসে শুধু এই একটা প্রশ্ন আসে। এটাই এখন এখন পর্যন্ত যা এসেছে ভাষা সংক্রান্ত একটি প্রবন্ধ, সেটা হচ্ছে মনীষা মঞ্জুষা। আর হচ্ছে ব্যাকরণটা যদি আসে, ব্যাকরণ মঞ্জুরিকা, এটাই। এই দুটার বাইরে আর তার কিছুই পড়ার দরকার নেই, ঠিক আছে? ওনার আর কিছুগুলো তো আসে না, এটাই ওনার থেকে এক দুইটা প্রশ্ন ইতিমধ্যে এসেছে। এর বাইরে ডক্টর এনামুল হক অত্যন্ত ভাষাবিজ্ঞানী ছিলেন। হ্যাঁ, সেটা কখনোই আসবে না। Good. এরপর আমরা দেখি এখানে আছে অচিন্ত্য কুমার সেনগুপ্ত। অচিন্ত্য চিন্তাহীন, অচিন্ত্যকে আমি চিন্তাহীন পড়তাম, হিন আর নিহার মধ্যে একটা মিলাই নিতাম, অটাকে নটাকে। আমার মাথায় চিন্তাহীন চিন্তাহীন থাকতো। অচিন্ত্য শব্দের অর্থ কি? চিন্তাহীন। ওই হিনরিকা, ওই হিনারিকা বা নিহারিকা, এটা তার ছিল ছদ্মনাম। চিন্তাহীন পড়তাম আমি, চিন্তাহীন পড়লে আমার এই সুবিধা হইতো। আমি যখন পেঁচে যাইতাম তখন এটা পড়তাম, তখন আমি ভাবতাম যে তার ছদ্মনাম ছিল হিন মানে নিহারিকা বা হিনারিকা, এরকম আর কি। অচিন্ত্য সেনগুপ্তের উপন্যাসটা বেদে, এই উপন্যাস, এটা পড়লে চলবে, আর কিছুই আসে না। অমাবস্য আসে না, তারপর যদি পড়তে মন চায় তাহলে আপনারা পড়েন। অচিন্ত্য বেদেদের নিয়ে একটা উপন্যাস লিখেছেন। আর নিহারিকা তার ছদ্মনাম, এটা খুবই ইম্পর্টেন্ট, এই দুটি পরীক্ষা আসে। তিনি তার সম্পাদিত পত্রিকার নাম কল্লোল। এখানে আমরা একটু খেয়াল করে দেখি, কল্লোল পত্রিকার মূল সম্পাদক যেটা সবচেয়ে বেশি আসবে সেটা হচ্ছে দীনেশ রঞ্জন, দীনেশ রঞ্জন দাস। দীনেশ রঞ্জন দাস হচ্ছে প্রথম সম্পাদক, তাই তারটাই সবচেয়ে বেশি আসে। একসময় দীনেশ রঞ্জন দাস যখন অকা পেয়েছে, তখন আবার এই চিন্তাহীন বা অচিন্ত, অচিন্ত শব্দের অর্থ তো চিন্তা নাই, এই চিন্তাহীন বা অচিন্ত আবার পরবর্তীতে এটা কি হয়েছেন? সম্পাদক হয়েছেন। সেই হিসাবে ওটা বেশি আসে না। তবে অচিন্তের ছদ্মনাম নিহারিকা, এটাই সবচেয়ে বেশি আসে, নিহারিকা দেবী। এবার প্রশ্ন হচ্ছে এই লোকগুলা কেন নারীদের ছদ্মনামে লিখতেন? এরা বেশিরভাগ নারীবাদী লেখক ছিলেন, ঠিক আছে? এরা বেশিরভাগ নারীবাদী লেখক ছিলেন। তো সেই সমাজে নারীরা কিন্তু পেপার পত্রিকায় লেখার সাহস করতো না। তখন তারা কি করতেন? এই ছেলেরাই মেয়েদের নামে ছদ্মনামে লিখতেন। লিখে লিখে সাধারণ মানুষ তারা বুঝতো না, সাধারণ মানুষ মনে করতে এই নারীরা লেখা শুরু করছে। যে সমস্ত নারীরা একটু সাহস পাইতেন না, তারা আবার এই দুই একটা নারীদের নাম দেখে তারা অনুপ্রাণিত হয়ে লেখালেখি শুরু করতেন। তাহলে প্রথমে যারা লিখছে পুরুষরাই নারীর নামে লিখছে, পরবর্তীতে নারীরা এই সাহস পায়, নিজেরাই লেখালেখি শুরু করছে। তাহলে বেদে উপন্যাসটি চিন্তাহীন বা অচিন্তার একটু দেখতে মনে আছে কিনা আপনাদের? এই কি যেন, উত্তরে ফাল্গুনী হাওয়ায় অর্কেস্ট্রা শুনে কুলায় উঠে বললো কালপুরুষ। এই কালপুরুষ, কুলায় ও কালপুরুষ, এটা কার বলেন? তো নিয়ে বসে বসে উত্তরে ফাল্গুনী হাওয়ায় অর্কেস্ট্রা বাজাচ্ছিল সেই হ্যাঁ, সুধীন্দ্রনাথের। থ্যাংক ইউ। এবার বলেন বেদে উপন্যাসটি কার? বেদে উপন্যাসটি অচিন্ত বা চিন্তাহীন। থ্যাংক ইউ, নিহারিকা। আবুল ফজল, আবুল ফজল একজন বিখ্যাত শিক্ষাবিদ ছিলেন। উনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যদি কোনো ছাত্র থাকেন তাহলে হয়তো ওনার নাম শুনে থাকবেন। উনি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ছিলেন এবং সরকার তাকে একসময় মন্ত্রীও বানিয়েছিল, শিক্ষা বিষয়ক উপদেষ্টা বানিয়েছিল। ঠিক আছে, আবুল ফজলের। তা আবুল ফজল বুদ্ধিমুক্তি আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা। এখন আমরা বুদ্ধিমুক্তি আন্দোলনটা একটু বোঝার চেষ্টা করি। বুদ্ধিমুক্তি আন্দোলনটা বুঝতে গেলে আমাদের কল্লোল লাগবে। কল্লোল পত্রিকা 1971 সাল, 30 সাল। আর এই পাশে আমরা আরেকটা পত্রিকা পড়বো, শিক্ষা পত্রিকা, সেটা হচ্ছে 1928 সাল। দেখুন, কল্লোল হচ্ছে কলকাতা কেন্দ্রিক একটা সাহিত্য সমাজ গড়ে উঠলো। যারা কল্লোলে লেখালেখি করতো এরা সবাই কলকাতা কেন্দ্রিক। এরা সবাই ছিল সাধারণত এখানে হিন্দু। মুসলমানরা এখানে ছিল অবজ্ঞা শিকার। তখন আমাদের দেশে মুসলমানরা শহীদুল্লাহ নেতৃত্বে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নেতৃত্বে, তারা এই কলকাতার সমাজ থেকে বের হয়ে এসে আমাদের ঢাকা কেন্দ্রিক একটা মুসলিম সাহিত্য সমাজ তৈরি করলো। দেখেন নামই কি, মুসলিম সাহিত্য সমাজ।
মুসলিম সাহিত্য সমাজ, এটা নামই দেওয়া হলো যেহেতু মুসলমানরা অবহেলা শিখাচ্ছিল, তাই তখন তারা এই মুসলিম সাহিত্য সমাজ করলো শহীদুল্লাহ নেতৃত্বে। এর প্রধান নেতা ছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা যে একটু আগে দেখলাম ডক্টর এনামুল হক বিশিষ্ট শিক্ষাবিদ বা ভাষাবিজ্ঞানী, উনিও যুক্ত ছিলেন। এর সাথে যুক্ত ছিলেন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে টিচার এবং ভিসি, উনি হচ্ছে আবুল ফজল, উনি এর সাথে যুক্ত ছিলেন। তারপর আপনারা পড়েছেন শাশ্বত বঙ্গ, শাশ্বত বঙ্গ হচ্ছে আব্দুল ওয়াদুদ, এই আব্দুল ওয়াদুদও এই মুসলিম সাহিত্য সমাজের সাথে যুক্ত ছিলেন। আবুল ফজল মুসলিম সাহিত্য সমাজের সাথে যুক্ত ছিলেন। আরেকজন হচ্ছে ডক্টর কাজী মোতাহার হোসেন, নজরুলের বন্ধু। এই নজরুলের বন্ধু ডক্টর কাজী মোতাহার হোসেন, যার কাজিনকে ফজলাতুন্নেসাকে নজরুল ভালোবেসে অনেক চিঠি লিখেছিল, এই কাজী মোতাহার হোসেন বুদ্ধিমুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিলেন। এরপর আমরা দেখতে পাবো আবুল হোসেন নামে শিক্ষা পত্রিকার যে সম্পাদক, সেই সম্পাদকের নাম ছিল হচ্ছে আবুল হোসেন, এই শিক্ষা পত্রিকার সম্পাদক, এই উনিও বুদ্ধিমুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিলেন। এরা সবাই শিক্ষা পত্রিকায় লেখালেখি করতো। আর তাদের সংগঠনের নাম ছিল বুদ্ধিমুক্তি, সংগঠনের নাম ছিল মুসলিম সাহিত্য সমাজ। এদের যে পত্রিকা ছিল সেই পত্রিকার নাম হচ্ছে শিখা। তাই পরীক্ষা আসে মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র কোন পত্রিকা ছিল, অ্যান্সার হবে শিক্ষা পত্রিকা 1927। শিক্ষা পত্রিকার মূল সম্পাদক কে? তাহলে অ্যান্সার হবে আবুল হোসেন। আবুল হোসেন। এরা সবাই মিলে একটা সংলাপ ঠিক করেছিল, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। তাহলে দেখেন, জ্ঞান যদি মানুষের সীমাবদ্ধ হয়, তারপর হচ্ছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, সেখানে বুদ্ধি আড়ষ্ট হয়ে যায়। আড়ষ্ট মানে সেই বুদ্ধি কোনো কাজে লাগে না, বুদ্ধি আবদ্ধ হয়ে যায়। তাই তারা বুদ্ধি আবদ্ধ বুদ্ধিকে, এই জেলখানায় থাকা বুদ্ধিকে তারা কি করতে চেয়েছেন? মুক্ত করতে চেয়েছেন। এই জন্যই তাদের এই আন্দোলনকে বলা হয় বুদ্ধি মুক্তির আন্দোলন। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। যদি আপনি মুক্তি চান, তাহলে আপনাকে প্রচুর পরিমাণে বুদ্ধি চর্চা করতে হবে। তাই তাদের এই আন্দোলনকে বলা হয় বুদ্ধি মুক্তির আন্দোলন। তাহলে এই আন্দোলনের প্রধান প্রধান নেতৃত্ব হচ্ছে ডক্টর শহীদুল্লাহ, ডক্টর এনামুল হক, আবুল ফজল, আব্দুল ওয়াদুদ, কাজী মোতাহার হোসেন, তারপর হচ্ছে আবুল হোসেন প্রমুখ। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এই জন্যই আবুল ফজলকে বলা হয় বুদ্ধিমুক্তির চির সজাগ প্রহরী। এটা পড়তে হবে। মুসলিম সাহিত্য সমাজে বুদ্ধিমুক্তির আন্দোলন শুরু করেছিল, এটা পড়তে হবে। আবুল ফজলের আর এখানে খুব বেশি পড়ার দরকার নাই। মানে এই চিন্তা, আমরা বলতাম যে ফজলের চিন্তা, এই চিন্তা থাকলে একটু দেখে নিন, এই একটা পড়লেই চলবে। এছাড়া আর আবুল ফজলের রাজপন্থা আমি আসতে দেখি নাই। তাহলে কলকাতা হচ্ছে কলকাতা কেন্দ্রিক কল্লোল পত্রিকা। ঢাকা কেন্দ্রিক যে পত্রিকা ছিল, ঢাকার যারা লেখক ছিল, মুসলিম লেখক ছিল, তাদের পত্রিকার নাম কি ছিল? তাদের প্রিয় পত্রিকা শিক্ষা পত্রিকা। বা আপনারা জানেন নজরুল শিক্ষা পত্রিকা লেখালেখি করেছিল অনেক, ঠিক না? চল 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 উর্দু মানে বাজে মাতাল, এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? হুম, শিক্ষা পত্রিকায়। সন্ধ্যা কাব্যগ্রন্থ, আর পত্রিকার নাম শিখা। কাব্যগ্রন্থের নাম সন্ধ্যা আর পত্রিকার নাম কি? শিখা। এবার আবুল ফজলের এই যে চৌচিটা, এটা পড়েন। আবুল ফজলের লেখার মধ্যে এটা পড়েন, উপন্যাস পড়েন। তার কাব্যগ্রন্থ ইম্পর্টেন্ট না, তার উপন্যাস ইম্পর্টেন্ট। এই চৌচির উপন্যাসটা তার খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে রেখাচিত্র, রেখাচিত্র অনেকটা মুক্তিযুদ্ধের উপর, দু তিনটি লিপি মুক্তিযুদ্ধের উপর। এই মুক্তিযুদ্ধপন্থী লেখক ছিলেন তিনি, খুবই মুক্তিযুদ্ধপন্থী লেখক ছিলেন। এই জন্য তার এগুলো একটু বেশি আসে। আর মুক্তিযুদ্ধ রেখাচিত্রটা তার খুব এসেছে, পরীক্ষা এসেছে। মুক্তিযুদ্ধপন্থী লেখক ছিলেন। আর এখানে দেখেন বঙ্গবন্ধুকে, এটা আবার ভাই ভাই লাগে। শেখ মুজিব তাকে যেমন দেখেছি, যেহেতু উনি তো আসলে বঙ্গবন্ধুর সিনিয়র ছিলেন, বঙ্গবন্ধুর অনেক সিনিয়র ছিলেন, এই জন্য তিনি লিখেছেন শেখ মুজিব তাকে যেমন দেখেছি, ঠিক আছে? আচ্ছা, যদি এটা বঙ্গবন্ধুর টাচ পর্যন্ত আসে নাই, তবে এটা ভাই ভাই লাগে, ভাইবার সময় এইটা লাগে। তো বিশেষ করে তার রেখাচিত্র আর দুদিনে দিন লিপি, এটা মুক্তিযুদ্ধের সময়, তাই এই দুটা বেশি ক্রুশাল আবুল ফজলের। এটা মুক্তিযুদ্ধকালীন যে কোনো বইয়ের মধ্যে যদি মুক্তিযুদ্ধ কথাটা থাকে, তাহলে ডাইরেক্ট ওইটা বেশি করে পড়বেন। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এসব কন্টেন্ট বেশি পড়তে হবে। চৌচিত্রার প্রথম উপন্যাস। আমরা একটু আগে দেখি পারেন কিনা। অচিন্ত, অচিন্তের লেখা কোন উপন্যাসটি? অচিন্তের লেখা কুলায় অকাল পুরুষ নাকি বেদে? অচিন্তের লেখা বেদে। গুড, হয়ে গেছে। এবার আমরা জসীমউদ্দিন পড়বো। জসীমউদ্দিন পড়ার আগে আমরা একটু ইয়েটা চাচ্ছিলাম, ওই পঞ্চপাণ্ডবের সবগুলা শেষ করে দিই আগে, তাহলে সুবিধা হয়। পঞ্চপাণ্ডব গুলো কই? মোতাহের হোসেন চৌধুরী, অন্নদা শঙ্কর রায়, অন্নদা শঙ্কর, সৈয়দ মুস্তফা আলী, সিরিয়াল ধরে দিচ্ছে। আসলে কোনটা এইভাবে জন্মসাল ধরে লাভ নাই, যারা একসাথে থাকছে চলছে ফিরছে, এদের এইভাবে পড়াইতে হয়। স্লাইডের আইটেমে গলদ আছে, দেখি আমরা পাই কিনা। না, হুমায়ুন কবির, হুমায়ুন কবির, নুরুল মোমেন, বুদ্ধদেব বসু পাওয়া গেছে একজন। বুদ্ধদেব বসুকে পাওয়া গেছে, মানিককে তো পঞ্চপাণ্ডবে ঢুকাই নাই। আপনারা বলেন তো মানিককে কেন পঞ্চপাণ্ডবে নেওয়া হলো না? শামসুন নার মাহমুদ বিশুতে আছে, বিশুতে আমরা শেষ করে দিই। মানিককে কেন পঞ্চপাণ্ডবে নেওয়া হলো না বলেন? মানিক বিজ্ঞানের ছাত্র, থ্যাংক ইউ, মনে আছে আপনার, ধন্যবাদ। এবার আমরা এখানে দেখে ফেলি, আমরা যে ছোট করে যেটা আছে এটা আমরা পড়ে ফেলি, সেটা হচ্ছে বিশ্বদের। বিশ্বদের আমরা খুব বেশি পড়বো না। হচ্ছে মিশ্র বিশ্বদের কিভাবে কবি ছিলেন, মার্ক্সবাদী কবি ছিলেন, এটা পড়লে হবে। বিশ্বদের পঞ্চপাণ্ডবের একজন ছিলেন, সেটা আমরা পড়ে নিলাম। বিশ্বদের যেহেতু কল্লোল পত্রিকা লেখালেখি করতেন, তিনি তো পরিচয় সম্পাদনা করেছেন, তাহলে তো আমি তো একবারে ভুল বলেছিলাম এমন না। তাহলে পরিচয়ের সম্পাদক ছিলেন তিনি বিষ্ণুদে। তাহলে পরিচয়ের সাথে আমরা দেখলাম দুইজনের নামই যুক্ত আছে, পরিচয় বিষ্ণুদে, পরিচয় সুধীন্দ্রনাথ। তাহলে তো আমি ঠিকই বলেছিলাম। পরিচয় বিশ্বদে, তাহলে প্রশ্ন এটাই আসে যে পরিচয় বিশ্বদে আর পরিচয় দেখলাম সুধীন্দ্রনাথ আছে, হইতে পারে এরা বন্ধু বান্ধব, তো একজনের পর একজন সম্পাদনা করতেই পারেন। এই যে দেখেন, উর্বশী আর্টেমিস, উর্বশী আর্টেমিস, তুমি কি আমার ওগো সাতপাই চম্পা, তুমি কি আমার উর্বশী আর্টেমিস হবে? তারপর হচ্ছে উত্তরে মনে থেকো না, এটা বলবেন। আমায় নিয়ে তুমি চোরাবালি খেলো না, এটা বলবেন। এটা কারণ তুমি আমার হৃদয়ে বাঁচো, এটা। আর তুমি আমার স্মৃতি সত্তা ভবিষ্যতে আছো, এটা। আর কিছু করার দরকার নাই। তাহলে বিষ্ণুতে আমাদের কি হয়ে গেল? শেষ হয়ে গেল। বিষ্ণুতে নিয়ে আমাদের আর কোনো সমস্যা রইলো না। এরপর আমরা চলে যাবো বুদ্ধদেব বসুতে। পঞ্চপাণ্ডব গুলো আগে শেষ করে দিই, এখানে যেভাবেই থাকুক। আমি আমার রীতিতে বা ধারাতে এগিয়ে চলি। বুদ্ধদেব বসু আমরা আগে শেষ করে দেবো। এখানে আসলে জন্মসাল ধরে। আবুল ফজলের নিজের কোনটি? আবুল ফজলের বলেন তো, রেখাচিত্র, রেখাচিত্র বেদে, উত্তরে মনে থেকো না, আবুল ফজলের কোনটি? আচ্ছা, আবুল ফজলের কোনটি? রেখাচিত্র, রেখাচিত্র, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হয়ে গেছে। এখন আমরা মোতার হোসেন চৌধুরী আমরা শেষ করে দিই, কারণ এটাও বুদ্ধিমুক্তির সাথে জড়িত। কারণ যেহেতু বুদ্ধিমুক্তির কন্টেন্ট গুলো আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। মোতার হোসেন চৌধুরী এবং কাজী মোতার হোসেন দুজন বুদ্ধিমুক্তির সাথে জড়িত। আমরা আবার পরে যে পরি বিষয়টা, বুদ্ধিমুক্তির সাথে কারা কারা জড়িত। বুদ্ধিমুক্তির নেতা কে ছিল আমরা পড়েছিলাম। বুদ্ধিমুক্তির নেতা ছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সেই বুদ্ধিমুক্তির নেতা। তার সাথে ছিল ডক্টর এনামুল হক, তারা বুদ্ধিমুক্তিতে ছিল। বুদ্ধিমুক্তি ছিল হচ্ছে ডক্টর কাজী মোতার হোসেন, নজরুলের বন্ধু, সে ছিল বুদ্ধিমুক্তির সাথে। বুদ্ধিমুক্তির সাথে ছিল হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী। বাংলা সাহিত্যে দুজন মোতা, কিন্তু একজন মোতা হচ্ছে কাজী মোতাহার হোসেন, আরেকজন হচ্ছে ডক্টর কাজী মোতাহার মোতাহার হোসেন, আরেকজন হচ্ছে মোতাহের হের।
হের হোসেন মোতা, হের হোসেন চৌধুরী, এই হচ্ছে দুইজন মোতা। এই যে মোতা, উনি একজন বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের টিচার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাই উনি একজন বিজ্ঞানী বলতে পারেন। আর এই যে মোতা হের হোসেন চৌধুরী, এই মোতা হচ্ছে একজন লেখক। তাই দুই মোতার মধ্যে অনেকে কিন্তু ঝামেলা লাগিয়ে দেয়। এই মোতা হচ্ছে লেখক আর উনিও বুদ্ধিমুক্তি আন্দোলনের সাথে জড়িত। এই মোতা হোসেন চৌধুরীর বিখ্যাত বই মূলত তিনটা। মোতা হোসেন চৌধুরীর, সেটা হচ্ছে আপনার চিরকাল বলেছেন, সেটা হচ্ছে সংস্কৃতির কথা। এই সংস্কৃতির কথা হচ্ছে মোতা চৌধুরী মোতা, আমি যেটাকে নাম বলতাম চৌধুরী মোতা, এটা হচ্ছে কাজী মোতা। এই দুই মোতা পার্থক্য ছিল। এনারই আরেকটা বই আছে, ওটার নাম হচ্ছে সুখ সুখ সুখ। ওনারই আরেকটা বই আছে, এই হচ্ছে সুখ। এটা হচ্ছে সংস্কৃতির কথা। সংস্কৃতির কথা মধ্যে একটা বিখ্যাত সংলাপ আছে, আপনারা পড়েছেন, সেটা হচ্ছে কারো কারো কাছে, কারো কারোর কাছে হচ্ছে তোমার ধর্মটা সংস্কৃতি, আর ওনার কাছে হচ্ছে সংস্কৃতি ধর্ম। একটা কথা আছে, শিক্ষিত মার্জিত মানুষের কাছে সংস্কৃতিটা হচ্ছে ধর্ম, আর কারো কারো কাছে হচ্ছে ধর্মটা হচ্ছে সংস্কৃতি। তাহলে উনি লিখেছেন সংস্কৃতির কথা, সেই বিখ্যাত সংলাপ সুখ। আর তার একটা বিখ্যাত বই আছে, সেটা হচ্ছে সভ্যতা। এই সভ্যতা বইটা তিনি অনুবাদ করেছেন সিভিলাইজেশন। সিভিলাইজেশন বইটি অনুবাদ করে নাম দিয়েছেন সভ্যতা। আর সুখ হচ্ছে কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, এই বইটাকে অনুবাদ করে তিনি নাম দিয়েছেন সুখ। আর সংস্কৃত কথা কারো অনুবাদ করেন না, এটা তার মৌলিক রচনা, বাকি দুইটা তার কি অনুবাদ রচনা। তাহলে আমরা দুইজন মোতা পাইলাম বাংলা সাহিত্যে, একজন চৌধুরী মোতা, একজন হচ্ছে কাজী মোতা। এই যে দেখুন, তিনি বার্টন রাসেলের ভাবশিষ্য ছিলেন, তিনি বুদ্ধিমুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। আছে তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে সংস্কৃতির কথা। এই যে এখানে বলেছেন ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি হচ্ছে শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, খুবই খুবই ইম্পর্টেন্ট। আর এই যে তিনি সভ্যতা সিভিলাইজেশন বই থেকে তিনি সভ্যতা অনুবাদ করেছেন, আর তিনি কনকোয়েস্ট অফ হ্যাপিনেস থেকে কি অনুবাদ করেছেন সুখ। অর্থাৎ চৌধুরী মোতাকে আমরা যে বিশ্লেষণ করি তার সবগুলাই সংস্কৃতির কথা, সভ্যতা হচ্ছে সুখ। তিন শতেই চৌধুরী মোতার কাম আমাদের কি শেষ। আশা করি আপনাদের চৌধুরী মোতা নিয়ে আর কোনো সমস্যা হবে না। উনিও বুদ্ধিমুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিলেন। একটা আইডিয়া করে বলুন, বুদ্ধিমুক্তি আন্দোলনের সাথে জড়িত তাদের মধ্যে আপনি কোন লেখকের নাম হিন্দু পেয়েছেন? হ্যাঁ, বুদ্ধদেব বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বুদ্ধদেব বসু আমরা করে বলবো, সমস্যা নেই। বুদ্ধিমুক্তি আন্দোলনের সাথে জড়িত তাদের মধ্যে হিন্দু পাইছেন? পান নাই। তারা সব কি মুসলমান। কেন? কারণ এটা নামে হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ। মুসলিম সাহিত্য সমাজ মিলে এই শিকারটা করেছে। শিকারটাই বুদ্ধিমুক্তি আন্দোলনের জন্য কি করেছে, চেষ্টা করেছে। সুতরাং এখানে কোনো কি পাওয়া যায় না, হিন্দু সাহিত্য পাওয়া যায় না, যা পাওয়া যায় সব মুসলমান। তাহলে আগে দেখেন, সেই সালে 1930-35 এর দিকে, 1920-26-25 সেই সময় সাহিত্যিকদের মধ্যে হিন্দু মুসলমান নিয়ে কি মারামারি ছিল। মোটামুটি কি বিষয়টা কি ক্লিয়ার হলো? 1920 থেকে 1930 এই সময়টা 30-এর দশক, এই সময় সাহিত্যিকরা হিন্দু মুসলমান নিয়ে মারামারি করতো। যাদেরকে আমরা বলি যারা একটু বিবেক সম্পন্ন মানুষ হবে, কিন্তু তাদের মধ্যে হিন্দু মুসলিম নিয়ে মারামারি ছিল। অন্নদা শঙ্কর রায় শুধুমাত্র এই উক্তিটা বললেন, এর বাইরে অন্নদা শঙ্কর রায়ের কিছু বলার দরকার নাই। যতদিন রবি পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবি কীর্তিমান শেখ মুজিবুর রহমান। কবিতার নাম হচ্ছে জয় মুজিবুর রহমান। এটা আবার ভাইবার জন্য আপনার খুব ক্রুশাল। বাংলায় ক্রুশাল না, বলে বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা বলো, বেশিরভাগ লোকেরা এই কবিতাটাই বলে। তখন বলে কবিতার নাম কি, অনেকে আটকে যায়, তখন বলতে হবে কবিতার নাম হচ্ছে জয় মুজিবুর রহমান, লিখেছেন অন্নদা শঙ্কর রায়। ওদের বসে গ্রামের চ্যাপ্টার কল্লোলকে মুসলিমরা লিখতে পারতেন না। কল্লোলে মুসলিমরা লিখতে পারতেন, কল্লোলে অনেক মুসলিম লিখেছেন, কিন্তু কল্লোলে মুসলিমরা লিখলেও কিন্তু অবহেলা শিখাচ্ছিলেন। যখন অবহেলা শিখাচ্ছিলেন তখনই তারা কি করলেন, কল্লোল ত্যাগ করলেন। কল্লোল ত্যাগ করলে তারা এই শিখাটা তৈরি করলেন। তবে কল্লোলে মুসলিমদের লেখার ইয়ে ছিল। কল্লোলে কিন্তু নজরুল অনেক লিখেছেন। কল্লোলে কিন্তু কবর কবিতা লিখেছেন জসীমউদ্দিন। আপনারা সবাই পড়েছেন না? কবর কবিতা কোথায় ছাপানো হয়েছে বলেন তো দেখি। কবর কবিতা কোন পত্রিকায় ছাপানো হয়েছিল? কল্লোল কবি জসীমউদ্দিনের কবর কোন কবিতায় ছাপানো হয়েছিল, কোন পত্রিকায়? কল্লোল পত্রিকায়। তাহলে কল্লোলে মুসলমানরা লিখতেন কিন্তু অবহেলা শিখাতেন, এই জন্যই তারা পরবর্তীতে এটা মুসলিম করেছে। সাহিত্যকর্ম এগুলা অন্নদা শঙ্করের সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছে কিন্তু ভ্রমণ কাহিনীগুলো, ঠিক আছে। এবং বঙ্গবন্ধুকে নিয়ে সেই বিখ্যাত ঘটনা। আর অন্নদা শঙ্করের নাম দেওয়া আছে, আমার এখানে দেখা যায় না, নাম দেওয়া আছে। এই অন্নদা শঙ্করের ভ্রমণ কাহিনী দুইটা বিখ্যাত, একটা হচ্ছে পথে এবং প্রবাসে, একটা হচ্ছে ইউরোপের চিঠি। এই দুইটা ভ্রমণ কাহিনী অন্নদা শঙ্করের আমাদের মনোযোগ দিয়ে কি করতে হবে, পড়তে হবে। আমরা এরপর যাবো সৈয়দ মুস্তফা আলী, তাকে নিয়ে আমরা পড়বো। এর মধ্যে আমি একটু বুদ্ধদেব বসু শেষ করে দিই। স্লাইডটা আমার কাছে একটু উল্টাপাল্টা লাগতেছে। এই তো বুদ্ধদেব বসু। তাহলে পঞ্চপাণ্ডবের আমাদের সর্বশেষ যে ব্যক্তিটি থাকলো, সেই ব্যক্তির নাম হচ্ছে বুদ্ধদেব বসু। আমরা তাকে নিয়ে পড়া শেষ করে দেবো। আচ্ছা, প্রথমে আমরা বুদ্ধদেব বসু সম্পর্কে বললেন, তিনি হচ্ছেন সব্যসাচী। এবার আপনি একটা আইডিয়া করেন, বলেন দেখি এই বুদ্ধদেব বসু, বুদ্ধদেবটা লিখে দিই। বুদ্ধদেব বসু, বলেন তো দেখি বুদ্ধদেব বসু বাংলাদেশের মানুষ নাকি কলকাতার মানুষ, একটু আইডিয়া করে বলুন। বুদ্ধদেব বসু বাংলা না কলকাতা? হ্যাঁ, উনি হচ্ছে বাংলাদেশের মানুষ। হ্যাঁ, অনেকে কলকাতা বলবেন, তাই আমি প্রশ্ন করলাম। উনি বাংলাদেশের মানুষ, একদম একদম ডাইরেক্ট অ্যান্সার দিয়েছেন। ওনার বাড়ি কিন্তু কুমিল্লায়। ওনাকে অনেকেই, আমরা যখন বাংলায় লেখাপড়া করতাম বাংলা ডিপার্টমেন্টে, তখন অনেকে মনে করতেন উনি মনে হয় বাংলাদেশের, কিন্তু না, ওনার বাড়ি কোথায়, কুমিল্লায়। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। হ্যাঁ, বলা হয়ে থাকে ইংরেজি বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ টপ স্কোরার আছে বুদ্ধদেব বসু, তার উপরে আর কেউ স্কোর করতে পারেন নাই, এরকম একটা কথা প্রচলিত আছে। আমরা বই পত্রিকা একটা জায়গায় দেখেছি, কিন্তু কথাটা সত্যি ঠিক জানি না। তাহলে বুদ্ধদেব বসু থেকে যে প্রশ্নটা আসবে, সব্যসাচী লেখক কে বুদ্ধদেব বসু। বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক মোট তিনজন। একজন হচ্ছে সব্যসাচী আমাদের বিখ্যাত কবি রবি ঠাকুর, একজন সব্যসাচী হচ্ছে আমাদের বিখ্যাত কবি বুদ্ধদেব বসু, আরেকজন সব্যসাচী হচ্ছে সৈয়দ শামসুল হক। তাহলে বাংলা সাহিত্যে কয়জন আমরা সব্যসাচী পাইলাম? এই তিনজন সব্যসাচী আমরা পাইলাম, 1 2 এবং 3। তাহলে কুমিল্লা বাড়ি এটা বলে দিলাম। যেহেতু বুদ্ধদেব বসু সনাতন ধর্মের, তাহলে নিশ্চয়ই তিনি একটা হলে থাকবেন। সেই হলটার নাম কি? জগন্নাথ হল। তিনি জগন্নাথ হলের ছাত্র ছিলেন। এটাও কারণ আছে, জগন্নাথ হল থেকে একটা পত্রিকা বের হইতো, সেই পত্রিকার নাম ছিল বাসন্তিকা। এই বাসন্তিকা পত্রিকা তিনি সম্পাদক ছিলেন, বাসন্তিকা পত্রিকা। এরপর তার একটা পরীক্ষা আসে, সেটা হচ্ছে প্রগতি। প্রগতি পত্রিকা আরেকটা পত্রিকা ছিল তার কবিতা। বিশেষ করে এই দুইটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। প্রগতি পত্রিকার সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু। এখানে নারীদের পক্ষে অনেক লেখালেখি করতেন বুদ্ধদেব বসু। আর কবিতা, কবিতা হচ্ছে ইয়াং কবিরা যাতে বিকশিত হইতে পারে, সেই জন্য কবিদের সুবিধার্থে তিনি কবিতা পত্রিকাটা ছাপাইলেন। এখানে সাধারণত কবিতাগুলো ছাপানো হতো, ইয়াং কবিদের সুযোগ দেওয়া হতো। তাই প্রগতি এবং কবিতা এই দুইটাই বুদ্ধদেব বসু। এখন আমরা ইতিমধ্যে যে কয়েকটা পত্রিকা কবিতা পত্রিকা পড়েছি, একটা হচ্ছে প্রগতি বুদ্ধদেব বসু, তারপর আমরা বললাম কবিতা পত্রিকা বুদ্ধদেব বসু। পরিচয় সুধীন্দ্রনাথ তালিকা বিষ্ণুদে লিখেন, বিষ্ণুদে পরিচয় বেশি, পরিচয় হচ্ছে বিষ্ণুদের সাথে জড়িত, পরিচয় বিষ্ণুদে। এরপর আমরা আরো কয়েকটা পত্রিকা আজকে পড়েছি, সেটা হচ্ছে ইতিমধ্যে পড়েছি কল্লোল দীনেশ রঞ্জন দাস, কল্লোল পড়লাম। আরেকটা আমরা পড়েছি একটু আগে শিক্ষা পত্রিকা, সেটা হচ্ছে আবুল হোসেন। শিক্ষার সাথে অনেকেই জড়িত, কিন্তু আবুল হোসেন। এখন আপনাদের সিরিয়াল ধরে আমি র্যান্ডম র্যান্ডম জিজ্ঞাসা করবো, আপনারা বলবেন কোনটা লেখকে। এই প্রথমে বললাম, বলেন কল্লোল, কল্লোল লেখককে বলেন। কল্লোল পত্রিকা লেখকে? হ্যাঁ, কল্লোল পত্রিকা লেখক শিখা। কল্লোল পত্রিকা দীনেশ, দীনেশ রঞ্জন, চন্দ্র না ভাইয়া। কল্লোল পত্রিকা আছে দীনেশ রঞ্জন। কল্লোল যেহেতু কলকাতা, এটা তো হিন্দু কেন্দ্রিক হবে, এটা আবুল হোসেন কেমনে আসলো? বারবার বললাম কল্লোল পত্রিকা সাধারণত কোন কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক। আমরা এটাও বললাম, কল্লোলের উপর রাগ করে মুসলমানরা চলে আসলো কোথায়, শিখায়। তাইলে কল্লোলে আবার আপনি মুসলমান কেমনে পাইলেন? দীনেশ রঞ্জন, কল্লোলের সম্পাদক দীনেশ রঞ্জন দাস। থ্যাংক ইউ। এবার বলেন শিক্ষা সম্পাদক কি হইতে পারে না? শিক্ষা সম্পাদক কখনো হিন্দু হইতে পারবে না। এবার বলেন শিক্ষা সম্পাদক কে? শিক্ষা সম্পাদক হচ্ছে আবুল হোসেন। শিক্ষা সম্পাদক হিন্দু হওয়ার কোনো সুযোগ নাই। আবুল হোসেন, হোসেন ফজল, আবুল হোসেন। আবুল ফজল শিক্ষা পত্রিকা লেখালেখি করতেন, কিন্তু মূল সম্পাদক ছিলেন হচ্ছে আবুল হোসেন। থ্যাংক ইউ। এবার বলেন পরিচয়টা কি? পরিচয়টা সুন্দরনাথ না বিষ্ণুদে? সুদিনা দিয়ে বিষ্ণুদে দিন, বিষ্ণুদে পরীক্ষা আসবে। বিষ্ণুদে, গুড। এবার বলেন প্রগতি, প্রগতিকার, কবিতাকার, বাসন্তিকার। প্রগতি, কবিতা, বাসন্তিকা।
বুদ্ধদেব বসু, থ্যাংক ইউ। একজন বলেছে সব্যসাচী লেখক কে? আসলে সব্যসাচী বলতে বোঝায় যিনি নাটক লিখেছেন, উপন্যাস লিখেছেন, যিনি কাব্য নাটক লিখেছেন, যিনি কবিতা লিখেছেন, গান লিখেছেন, সিনেমার কাহিনী লিখেছেন, এদেরকে বলা হচ্ছে সব্যসাচী। অর্থাৎ সকল দিকে দুই হাতে যিনি লিখেছেন, তো সব সাহিত্যে, সকল জাতিতে, সকল সেক্টরে যার দখল আছে, তাকে আমরা বলে থাকি কি লেখক, সব্যসাচী লেখক। আচ্ছা দেখেন, তিনি পঞ্চপাণ্ডবের একজন ছিলেন, সুতরাং তিনি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন, তিনি সব্যসাচী লেখক ছিলেন। তার বিখ্যাত বিখ্যাত ইয়ের নাম হচ্ছে প্রগতি, আর আছে কবিতা। বলো চতুরঙ্গ দিবেন না, চতুরঙ্গ তার নয়, চতুরঙ্গ হুমায়ুন কবির। এটা দিলে আপনি মেরে খাবেন, ধরা খাবেন, চতুরঙ্গ দেওয়া যাবে না। আর হচ্ছে বাসন্তিকা, তিনি জগন্নাথ দলে থাকতে বাসন্তিকা প্রতি কি করতেন? হুম। আর এইটা খুবই ইম্পর্টেন্ট, এই রবীন্দ্রনাথ পুরস্কার পেয়েছেন স্বাগত বিদায় গ্রন্থের জন্য, তিনি রবীন্দ্রনাথ পুরস্কার পেয়েছেন। বুদ্ধদেব বসু গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা সন্তান, আমাকে তাই কলকাতা সন্তান ভেবে ভুল করে। আচ্ছা তাহলে তো তিনি সব লিখে থাকবেন, ঠিক না? বুদ্ধদেব বসু, বিশেষ করে তার বিখ্যাত উপন্যাস, তার উপন্যাসগুলো আমি একটু বলেছি। বুদ্ধদেব বসুর উপন্যাস, বুদ্ধদেব বসুর উপন্যাস। আরে আমার ল্যাপটপে ভালো সমস্যা, কালকে ক্লাস করতে গিয়ে সমস্যা দেখা দিয়েছে। আজকে আল্লাহ বাঁচাক, তাইলে হবে। দেখি সমস্যা আছে। হুম। বুদ্ধদেব বসু হচ্ছে তার বিখ্যাত উপন্যাস, এই উপন্যাসগুলোর মধ্যে কোনটা কোনটা পড়বেন? আছে তিতির পড়বেন, গোলাপ কেন কালো লাল দাগ দেওয়া আছে সেটা পড়বেন, তারপর হচ্ছে রাত ভর বৃষ্টি, এটা বললেন। তার এটা তার অশ্লীল উপন্যাস। বুদ্ধদেব বসু কিছুটা অশ্লীল অশ্লীল লেখক ছিলেন। কিছুটা অশ্লীলতা বুদ্ধদেব বসুর মধ্যে ছিল, তাই তিনি এটা লিখেছেন। রাত ভর বৃষ্টি, তার নির্জন স্বাক্ষর, এটা করেন। কালো হাওয়া লাল মেঘ, কালো হাওয়া কালো হাওয়াটা করেন, হ্যাঁ, ঠিক আছে। এরপর বাসার ঘরটা যদি কখনো আসে, এই ঘরটা হচ্ছে তার উপন্যাস, বেশি ইম্পর্টেন্ট, সেটা পড়তে হবে। এখন আমরা একটু দেখি, আমরা একটু বলে দিই তার উপন্যাসগুলো, বুদ্ধদেব বসুর উপন্যাসগুলো আপনি কত সহজে পড়তে পারেন সেটা একটু দেখে দিই। কাল রাত আকাশে লাল মেঘ ছিল, কালো হাওয়া ছিল। কাল সারা রাত, এই হচ্ছে সারা, দিলাম আমি সারা রাত, এটাকে শুধু সারা বল। কাল সারা রাত আকাশে লাল মেঘ ছিল, আকাশে কি ছিল? লাল মেঘ। আর আকাশে ছিল কালো হাওয়া। লাল মেঘ এবং কালো হাওয়া এই দুইটা ইম্পর্টেন্ট, আর সেই মধ্যে কালো হাওয়াটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর মধ্যে একদা তুমি প্রিয় আমার ঘরে আসলে, একদা তুমি প্রিয় এটা আসে পরীক্ষা, কিন্তু এটা আপনার এখানে স্লাইডে দেওয়া হয়নি। একদা তুমি প্রিয়, এটা বেশি পরীক্ষা আসে। একদা তুমি প্রিয় আমার ঘরে আসলে, তাহলে খেলতে বুঝতে পারছেন, কাল সারাদিন আকাশে লাল মেঘ ছিল, কালো হাওয়া ছিল। আরেকটা আসে রাত ভর বৃষ্টি ছিল, এটা তার অশ্লীল উপন্যাস, আমরা আগে করেছি রাত ভর বৃষ্টি ছিল। তাহলে কাল সারাদিন আকাশে লাল মেঘ ছিল, কালো হাওয়া ছিল, আর কি ছিল? রাত ভর বৃষ্টি। এমন সময় একদা তুমি প্রিয়ে আমার ঘরে আসলে। আর প্রিয়ের নাম কি? নীলাঞ্জনা। একদা তুমি প্রিয়ে নীলাঞ্জনা আমার ঘরে আসলে, তোমাকে নিয়ে আমি সারা ঘর পরিক্রমা করলাম। পরিক্রমাটা নিশ্চয়ই বুঝতে পারছেন, সারা ঘর কোলে নিয়ে ঘোরাঘুরি করা। তোমাকে নিয়ে আমি সারা ঘর কি করলাম? পরিক্রমা করলাম। এই সমগ্র রাতকে আমরা কি বানিয়ে ফেললাম? বাসর রাত বানিয়ে ফেললাম। এই হচ্ছে আমাদের মূল মূল উপন্যাসটা। তাই আমি লাস্টে বলেছি বুদ্ধদেব বসুর উপন্যাস, কাল সারা রাত মানে সারা আকাশে লাল মেঘ ছিল, কালো হাওয়া ছিল, রাত ভর বৃষ্টি ছিল। আর সেই বৃষ্টির রাতে একদা তুমি প্রিয় নীলাঞ্জনা আমার ঘরে আসলে, তোমাকে নিয়ে আমি আনন্দে সারা ঘর পরিক্রমা করলাম। সেই রাতকে আমরা কি বানিয়ে ফেললাম? বাসর রাত বানিয়ে ফেললাম। তাহলে বুঝতেই পারছেন তার ইয়ের মধ্যে কিছুটা অশ্লীলতা ছিল। আবার এটাও করতে পারেন, তোমাকে আমি তিথি ডোরে বান্ধিলাম। তিথি ডোরে মানে হচ্ছে দুই হাত দিয়ে তোমার আমি হাগিং করলাম, হাগিং। তিথি ডোরটা আমি আপনাদের লাগিয়ে দিই কোনো এক জায়গায়, তাহলে কাজে দিবে। তিথি ডোরটা কোথায় লাগাইলে ভালো হয় বলেন তো? কোনটার পরে লাগাইলে? একদা তুমি প্রিয় নীলাঞ্জনা আমার ঘরে আসলে, তোমাকে নিয়ে আমি তিথি ডোর করলাম, হাগিং করলাম। হাগিং করার পর সারা ঘর তোমাকে নিয়ে আমি ঘুরলাম, তারপর বাসর রাত বানালাম। তিথি ডোর এখানে মনে হয় ভালো জায়গা নাকি? হুম, ঠিক আছে। তাহলে এই বুদ্ধদেব বসুর উপন্যাসগুলো আমরা দেখে পেলাম। আর কবিতার মধ্যে তার কি আছে? কবিতার মধ্যে তার যথেষ্ট পরিমাণে এই স্বাগত বিদায়, এটা লেখার ফলে সে রবীন্দ্রনাথ পুরস্কার পেয়েছিল মরণোত্তর। এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। আর কবিতার মধ্যে এই মর্মবাণী, বন্দি বন্দনা, কঙ্কাবতী এই তিনটা পড়বেন। বুদ্ধদেব কঙ্কাবতীটা একটু তার অশ্লীল, অশ্লীল আমি লিখে দিই অশ্লীল, এটা একটু অশ্লীল ছিল। এটার মধ্যে তিনি লিখেছেন, ও কঙ্কা তুমি শঙ্কা করো না, হে কঙ্কা তুমি আর ভয় পাও না, আজ চলে আসো অন্ধকার রাতে আমার হাতে, এই অন্ধকার রাতে তুমি আমার হাতে চলে আসো, তুমি আমার পরে আমার ঘরে চলে আসো। আমার ঘরে চলে আসো এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তুমি আমার পরে চলে আসো, এই পরে মানে কি বলেন তো? তিনি প্রেমিকাকে যদি কেউ এই কথা বলে, পরে মানে উপরে, থ্যাংক ইউ। তাহলে এবার চিন্তা করেন, তিনি টুকটাক অশ্লীল লেখক ছিলেন, ভালোই অশ্লীল লেখক ছিলেন, ঠিক আছে। কঙ্কা বলতে তিনি কঙ্কাকে এইভাবে আহ্বান করেছেন, যে চলে আসো আমার ঘরে আমার পরে, ও কঙ্কা তুমি শঙ্কা করো না। আরো অশ্লীল কবিতা তিনি বলেছেন, এতই অশ্লীল যেটা আমার এইভাবে অনলাইনে বলা যাবে না, যেটা রেকর্ড থাকবে তাই বলা যাবে না, এত অশ্লীল, অফলাইনে বলা যেত না শরমে। আর বন্দির বন্দনায় আবার তিনি গিয়ে পিওর প্রেমের কথা বলেছেন। বন্দির বন্দনায় গিয়া তিনি ডাইরেক্ট ঈশ্বরকে দোষারোপ করে বলেছেন, হে ঈশ্বর, কামনার অবিচ্ছেদ্য কারাগারে বন্দি করে তুমি তৈরি করেছো মম, হে নিষ্ঠুর নির্মাতা মম। সে বলেছে, হে নিষ্ঠুর নির্মাতা, তুমি আমাকে কামনার অবিচ্ছেদ্য কারাগারে, আমাকে কামনা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছো, এই পৃথিবীতে তুমি আমাকে কামনা দিয়ে বন্দি করে রেখেছো। তারপর তিনি বলেছেন, তাতেই আমি করিয়াছি প্রেম অন্ধকার অমরাত্রি সম, তোমার সেই কামনাকে পাশ কাটিয়ে দিয়ে, তুমি আমাকে দিয়েছো কামনা, আমি সেই আমার হৃদয়কে কাম সরিয়ে দিয়ে ভরে দিয়েছি কিসে? প্রেমে। তাই তিনি বলেছেন, কামনার অবিচ্ছেদ্য কারাগারে বন্দি করে তৈরি করেছো সেই নিষ্ঠুর নির্মম নির্মাতা মম, তাহাতেই আমি ঘুরিয়াছি প্রেম অন্ধকার অমরাত্রি সম। এখানে এসে বন্দির বন্দনায় আবার তিনি এসে প্রিয় প্রেমের কথা বলেছেন। অর্থাৎ আমার কাছে মনে হয় তিনি যে বুদ্ধদেব বসু যে প্রথমে অশ্লীলতা নিয়ে এসেছিলেন, এটা নিয়ে এসেছিলেন সেই সমাজে যারা ইংরেজি শিক্ষিত যুবক, তাদের মধ্যে অশ্লীলতা না থাকলে কেমন যেন নিজেদেরকে স্মার্ট মনে করতেন না। এরকম কেউ আবার মাইন্ড করবেন না। কিছু আপনার দেখবেন হয়তো বা কিছু দু একটা সব না, দু একটা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে যারা হয়তো অনেকে ইংলিশ বোঝে না, কিন্তু ইংলিশ গান শুনে, ইংলিশ গান শোনাটাকে ফ্যাশন মনে করে। আর অনেকেই আছেন, অনেক মেধাবী মানুষ প্রাইভেট ইউনিভার্সিটি আছেন, অনেক মেধাবী মানুষ আছেন যারা এই কাজটা হয়তো বা করে না, দুইজন আছে করে আর কি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি তার অশ্লীল কাব্যগ্রন্থ হচ্ছে গঙ্গাবতী, আর তার পিওর প্রেমের কবিতা হচ্ছে কি? বন্দির বন্দনা। আর মর্মনে তার সুন্দর কবিতা, এটার মধ্যে একখানা হাত ছিল, সেই একখানা হাত কবিতা অসাধারণ কবিতা। আর স্বাগত বিদায় লিখে তিনি রবীন্দ্রনাথের। আর একজন উপন্যাসে জিজ্ঞাসা করেছেন কোন উপন্যাসটি, সেটা হচ্ছে একদা তুমি প্রিয়। এটা পরীক্ষা এসেছিল কিন্তু এটা আপনার স্লাইডে নাই। একদা তুমি প্রিয়, একদা তুমি প্রিয় নীলাঞ্জনা আমার ঘরে আসলে, আর তোমাকে আমি কি করলাম বলেন তো দেখি? পরের চরণটা কি হবে? একদা তুমি প্রিয় নীলাঞ্জনা আমার ঘরে আসলে, তারপর তোমাকে আমি কি করলাম দেখি, মনে আছে কিনা আপনাদের? তাহলে বুঝতে হবে, আপনি এটা বুঝবেন। হ্যাঁ, তোমাকে আমি তিথি ধরে, অর্থাৎ দুই হাতের বাহু ধরে বা তিথি ধরে তোমাকে আমি হাগিং হাগিং করিলাম। গঙ্গাবতী, বন্দির বন্দনা, এগুলো আমরা পড়লাম। তার সাহিত্যকর্ম, আর তার হচ্ছে বিশেষ করে তার নাটকগুলো আছে, তার নাটকগুলো অনেক সুন্দর। হাওয়া বদল, একটি জীবন ও একটি মৃত্যু, এটা পড়েন বুদ্ধদেব বসুর। বিশেষ করে তার নাটকগুলো সব হচ্ছে পৌরাণিক নাটক। যদি কোনো পৌরাণিক নাটকের নাম আসে, তাই মনে করবেন এটা বুদ্ধদেব বসুর হওয়ার সম্ভাবনা বেশি। যেমন ধরেন পৌরাণিক নাটক কিভাবে বুঝবেন? কলকাতা ইলেকট্রা সত্যাসন্দ, এটা প্রচুর পরীক্ষা আছে। এই স্লাইডটা যিনি তৈরি করেছেন, আমার মনে হয় তিনি কোনটা গুরুত্ব বেশি এটা অত বেশি জানতেন না, তাই উল্টা পাল্টাটা তিনি লাল দাগ দিয়ে রাখছেন।
এটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে কলকাতা ইলেকট্রন সত্তা। এটার মধ্যে আমরা দেখতে পাই যে কলকাতার কিছু যুবক আছে, উশৃঙ্খল যুবক, ইংরেজি পড়া উশৃঙ্খল যুবক, তারা ধীরে ধীরে নারীর প্রতি আসক্ত হয়ে উঠলো। এই সময় সমালোচনা এটা রচিত হয়েছে। আর তপসী ও তরঙ্গিনী হচ্ছে মহাভারত থেকে নেওয়া হয়েছে। তপসী ও তরঙ্গিনী কাহিনী, এক তপসী থাকে আর হচ্ছে তরঙ্গিনী থাকে। তরঙ্গিনী মানে হচ্ছে এক ডান্সার, নৃত্যশিল্পী থাকে। এই এক রাজা লোমপাত থাকে, লোমপাতের রাজ্যে বৃষ্টি হয় না। তখন বৃষ্টি হওয়ার জন্য কি করতে হবে? এক জ্যোতিষী বলেছে ওই তরঙ্গিনীকে যদি নিয়ে আসা যায়, আর নিয়ে আসে তপসীকে যদি রাজ্যে নিয়ে আসা যায়, তাহলেই কেবলমাত্র বৃষ্টি সম্ভব। তপসী তো তপস্যা করে, সে তার ধ্যান ভঙ্গ করে না, সে তো রাজ্যে আসবে না লোমপাতের রাজ্যে। তখন আবার সে বলে দেয় ওই তরঙ্গিনী ডান্স দেখতে দেখতে এক সময় তপস্বী তার ধ্যান ভঙ্গ করবে, এরপর রাজা লোমপাদ আপনার এলাকায় আসবে, তখন বৃষ্টি হবে। তখন এই তরঙ্গিনী গিয়ে তপস্বীর সামনে ডান্স করতে থাকে। প্রথমে ডান্স করে তপস্বীর ধ্যান ভাঙে না, পরে তরঙ্গিনী সেখানে গিয়ে জন্মদিনের ড্রেস পরে ডান্স করা শুরু করে, তখন তপস্বীর ডান্স ভেঙে যায়। তাহলে জন্মদিনের ড্রেস কি বুঝতে পেরেছেন ভাইয়া? মাসুম ভাই এভাবে বলে, আমি তো সরমে বলতে পারি না, এদিকে জন্মদিনের ড্রেস বললাম। ঠিক আছে, এই জন্মদিনের ড্রেস পরে ডান্স করার পর পরবর্তীতে তপস্বীর ধ্যান ভেঙে যায়, এরপর তপস্বী রাজা লোমপাদের বাড়িতে যায়, তারপর সেই অঞ্চলে বৃষ্টি হয়, লোমপাদের রাজত্বে আবার ফসল হয়। এটা মহাভারতের একটা কাহিনী আছে। তারপর লোমপাদ তার মেয়ে শান্তার সাথে তপস্বীকে বিয়ে দেয়। এইসব কাহিনী আপনার নিয়ে রচিত হচ্ছে তপস্বী ও তরঙ্গিনী। আমরা প্রায়শ্চিত্ত সংক্রান্ত অনেক কিছু লিখে নাই, তার এখানে আরো বিখ্যাত বিখ্যাত কিছু নাটক আছে, সেটা এখানে স্লাইডে নাই। যেমন তার একটা বিখ্যাত নাটক আছে, সেই নাটকের নাম হচ্ছে আপনার, এখানে সংক্রান্তিটা দিচ্ছে। সংক্রান্তিটা হচ্ছে ভগবান কৃষ্ণ লাস্টে দিয়ে যে মারা যায়, কৃষ্ণের যে যে বংশ থাকে সেই বংশ আপনারা সবাই জানেন, কৃষ্ণের বংশ যদু বংশ। এই যদু বংশের লোকেরা পরবর্তী মারামারি শুরু করে দেয়। মারামারি শুরু করে এর বংশের লোকেরা এক এক লোক আরেক লোককে হত্যা করে কি করে খুন করে, এই খুনাখুনির মধ্যে পুরো বংশ ধ্বংস হয়ে যায়। পরবর্তী ভগবান শ্রীকৃষ্ণ এক মুঠো মাটি নেয়, এবার বংশের মারামারি দেখতে 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 সে ক্লান্ত হয়ে যায়, পরে সেই মুষ্টিটা নিয়ে মাটি নিয়ে সে ঢিল মারে, সেই মাটির গুঁড়া গিয়ে যাদের গায়ে লাগে তারা সকলে মারা যায়। এইভাবে সে নিজেও কি শেষ করে দেয় সবকিছু। এটা নিয়ে রচিত হয়েছে সংক্রান্তি। তার বিখ্যাত একটা নাটক ছিল, যে নাটকটা খুবই ইম্পর্টেন্ট ছিল, অনামনি অঙ্গনা। অনামনি অঙ্গনা এটাও আমরা দেখতে পাই বুদ্ধদেব বসুর এই মহাভারত থেকে নেওয়া হয়েছে। আপনারা যারা মহাভারত পড়েছেন তারা জানেন এখানে একটা দাসী ছিল, সেই দাসীর নামই অনামনি অঙ্গনা। রাজা শান্তনু ছিল, রাজা শান্তনুর দুই স্ত্রী ছিল, দুই স্ত্রী থাকার ফলে দুইটা পুত্র ছিল। একটা পুত্রের নাম, স্ত্রীর নামগুলো দিয়ে দেয়, একটা স্ত্রীর নাম ছিল গঙ্গা, আর একটা স্ত্রী ছিল হচ্ছে সত্যাবতী। এই দুই স্ত্রী ছিল। গঙ্গার এখান থেকে একটা পুত্র এসেছে, সেই পুত্রের নাম হচ্ছে কি বিশ্ব। আর সত্যাবতী থেকে একটা পুত্র এসেছে, তার নাম হচ্ছে বিচিত্র। এই সব বিশ্ব আর কোনোদিন বিয়ে করে নাই, তাই তার বংশ এখানে ধ্বংস হয়ে গেছে। এই বিচিত্র বিজয় আবার বিয়ে করছে কয়টা? দুইটা বিয়ে করছে। দুইটা বিয়ে করছে বিচিত্র বিজয়, প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী। কিন্তু বিচিত্র বিজয় এই বিয়ের দিনই মারা গেছে, তাহলে আর বাসর সে করতে পারে নাই। যখন সে বাসর করতে পারে নাই, তখন এই দুইটা ভূত এখন কি খাবে লাগবো, এটা নিয়ে চিন্তিত হয়ে গেল। তখন এই সত্যাবতীকে একজন পরামর্শ দিল যে ব্যাসদেব, যিনি ব্যাসদেব তাকে আবার বেদব্যাস বলা হয়। ঠিক আছে, ব্যাসদেবকে আবার কি বলা হয়? বেদব্যাস। বললো এই বেদব্যাস হচ্ছে আবার সত্যাবতীর কি মহাভারতের যে লেখক কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব বা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, সে আবার এই সত্যাবতীর প্রথম ঘরের সন্তান থাকে, রাজা শান্তনুর সন্তান না, প্রথম ঘরের সন্তান। পরে বেদব্যাস বা ব্যাসদেব এসে এই বিচিত্র বীজের প্রথম স্ত্রী আর দ্বিতীয় স্ত্রীর সাথে তারপর শারীরিক সম্পর্ক করে শাস্ত্র মতে। এই শারীরিক সম্পর্ক করার পর এই দুজনের ঘরে দুই সন্তান হয়। এই প্রথমটার ঘরে হয় এক সন্তান, সেই সন্তানের নামই হচ্ছে আপনার, আর একটু সহায়তা করেন, প্রথম সন্তানের নাম কি? পান্ডুর বড় ভাই পারবে এখানে কেউ না কেউ জানে? সেই বিচিত্র বীজের প্রথম সন্তানের কি নাম? অন্ধ থাকে, অন্ধ, ধৃতরাষ্ট্র। আচ্ছা যাক, আপনারা কেউ আমাকে সহায়তা করতে পারলেন না, এই হয়তো অনেকে জানে না ধৃতরাষ্ট্র। এই প্রথম সন্তানের নাম থাকে ধৃতরাষ্ট্র, আর দ্বিতীয় সন্তানের নামই থাকে পান্ডু। সেই পান্ডুরে আবার কয় থাকে? পাঁচ পুত্র। এখান থেকেও কিন্তু পরীক্ষা এসেছিল। তারপর আমরা দেখতে পাই এখন কিন্তু ব্যাসদেবের কাজ শেষ, কিন্তু হঠাৎ করে এখানে একটা দাসী প্রবেশ করে। তো ব্যাসদেব মনে করে এখন মনে হয় তার কাজ এখন বাকি রয়েছে। পরবর্তীতে ব্যাসদেব এই দাসীকেও ধরে তার সাথে রিলেশন করে, শারীরিক রিলেশন। এই দাসীর ঘরে জন্মায় হচ্ছে বিদুর, মহাভারতের একটি ক্যারেক্টার বিদুর। এই দাসীর যে সন্তান হয়ে গেল বিবাহ ছাড়া, এই তার জীবনের কষ্ট নিয়ে রচিত বিখ্যাত নাটকের নাম হচ্ছে অনামনি অঙ্গনা। এটা বুদ্ধদেব বসুর অনেক বিখ্যাত নাটক, অনামনি অঙ্গনা। ঠিক আছে, এভাবে তার সবগুলো নাটকই পড়েন, তবে তার নাটকগুলো খুব বিখ্যাত এবং আলোচিত নাটক। অনাম নিয়ম বলা। তারপর আপনার এটা মনে হয় জানেন, এই পাণ্ডুর পাঁচজন পুত্রকে পাণ্ডব বলা হয়, এটাও আপনারা জানেন। এই পাঁচ ভাই মিলে একজনকে বিয়ে করেছে, সেইটার নাম কি? দ্রৌপদী। 35তম বিসিএস এটা এসেছিল, দ্রৌপদী কে ছিলেন? তাহলে অ্যান্সার হবে পাঁচ ভাইয়ের এক স্ত্রী। এত অনেকে শুনলে মন খারাপ করেন, কিন্তু মন খারাপ করেন না ভাই, সাহিত্যের ব্যাপার তো, এটাকে টেনে টেনে ধর্মে নিন না। ঠিক আছে, তাহলে আশা করি আপনার বুদ্ধদেব বসুর লেখাগুলো আপনারা বলেন তো দেখি, লেখাগুলো কেমন ছিল? আমি যদি এটা বললাম সুন্দর না, মজার না, কি মনে হয় আপনাদের? বুদ্ধদেব বসুর পারভার্টেড, এই শিমুল পারভার্টেড বললেই তো হবে না শুধু, ওনার অনেক জিয়া ছিল মাসুম, একটু অশ্লীল। হ্যাঁ, ওনার একটু লেখা তো একটু অশ্লীলই ছিল, আমরা তো বললাম হ্যাঁ রোমান্টিক ছিলেন, উনি একটু অশ্লীল ছিলেন, ঘটনা সত্যি। একজন বলেছেন, মাসুম বলেছেন ওনার অনেক ইয়ে ছিল, গার্লফ্রেন্ড ছিল। মাসুম কিভাবে জানলেন? মাসুম কি ডিউ ইংলিশের ছাত্র নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ছাত্র? আচ্ছা ঠিক আছে, এখানে কি ডাবির ইংলিশের কেউ আছে? তাহলে সে বুদ্ধদেব বসুর নাম শুনে থাকবে হয়তো। তাহলে বুদ্ধদেব বসুর বাড়ি কোথায় বলেন তো দেখি? বুদ্ধদেব বসুর বাড়ি হচ্ছে, হ্যাঁ, কুমিল্লা। থ্যাংক ইউ। বলেন তো তার যে কোনো একটি পত্রিকার নাম বলেন, তার তো তিনটা পত্রিকা আমি বলেছি। জগন্নাথ হলে থাকতে বাসন্তিকা লিখতো, বাসন্তিকা ছাড়া আর কি পত্রিকা তার আছে বলেন? হ্যাঁ, বাসন্তিকা, কবিতা আর হচ্ছে প্রগতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সব পারেন। আচ্ছা, পরিচয় পত্রিকাটিকার সুন্দর না বিষ্ণু বলেন তো? পরিচয় পত্রিকাটিকার দুজনেই সাংবাদিক দেখা আছে, কিন্তু আমি বিষ্ণুদিকে বেশি প্রিফার করবো, তার নামটা আপনার দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে। কলকাতা ইলেকট্রিক সত্তা সন্ধ্যা এটাও করতে হবে, তপস্যা তরঙ্গিনী করতে হবে, কাল সন্ধ্যা, অনামনি অঙ্গন, এগুলো সব বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসুর অনেক অনুবাদ গ্রন্থ আছে, কিন্তু অনুবাদ গ্রন্থ আমাদের পড়ার দরকার নাই। বিশেষ করে শিশুদের নিয়ে তার একটা বিখ্যাত বই আছে, সেটা হচ্ছে সব পেয়েছি, সেটা পড়েন, আর কিছু পড়ার দরকার নেই। হ্যাঁ, আর স্বাগত বিদায়, স্বাগত বিদায় লিখে তিনি মরণোত্তর একটা পুরস্কার পেয়েছেন। মরণোত্তর কি পুরস্কার পেয়েছেন স্বাগত বিদায় লিখে বলেন তো? স্বাগত বিদায় লিখে মরণোত্তর তিনি কি পুরস্কার পেয়েছেন? বুদ্ধদেব বসু, হুম, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ পুরস্কার পেয়েছেন। থ্যাংক ইউ। স্বাগত বিদায় লিখে তিনি রবীন্দ্রনাথ পুরস্কার পেয়েছেন। এখন আমরা একটু 10 মিনিটের বিরতিতে যাবো। 10 মিনিটের বিরতির পর আমরা আবার ক্লাসটা কি করবো? রিজিউম করবো। তাহলে আমরা শুরু করবো 7টা, এখন হচ্ছে 7টা 32, তো 7টা 42 শুরু করবো। 7টা 42।